আমরা নিশ্চিত তৃণমূল কংগ্রেস হারবে, এমনিতেই ভোটে হারবে। কেন রাষ্ট্রপতি শাসন লাগাতে আমরা যাব? একের পর এক নেতা চুরি দেখেছে, খাদ্যমন্ত্রীকে জেলে যেতে দেখেছে, শিক্ষামন্ত্রীকে জেলে যেতে দেখেছে, বিভিন্ন পর্ষদের চেয়ারম্যানদের জেলে যেতে দেখেছে, আরজিকর কাণ্ড তারা দেখেছে, আরজিকর চুরি দেখেছে, কসবা ল কলেজ দেখেছে, দুর্গাপুর কলেজ দেখেছে। এরপরেও বাংলার মানুষ কেন তৃণমূলকে ভোট দেবে আপনাকে জিজ্ঞাসা করছি। নৈতিক জয় যাদের হয়েছে তারা রাস্তায় বসছে। অ্যাকচুয়ালি আজকে রাস্তায় বসেছেন, বাংলার মানুষ ওনাকে রাস্তায় বসাবে। তৃণমূল কংগ্রেস সমর্থিত বিএলওরা ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়াকে জটিল করেছেন, যাতে মানুষ নির্বাচন কমিশনের উপরে খেপে যায় এবং যার রাজনৈতিক লাভ তারা তুলতে পারেন। তিনি বুঝতে পেরেছেন আগামী দিনে তাকে রাস্তায় বসতে হবে, ওই জন্য এখন থেকে প্র্যাকটিস শুরু করলেন। বাংলার চেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতি ছিল আসামের। 10 বছরে পরিস্থিতি বদলেছে। 15ই মের পরে পশ্চিমবঙ্গে একই চিত্র আপনারা দেখতে পাবেন। অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস 24 ঘন্টা আশঙ্কার মধ্যে দিয়ে তারা জীবন কাটান। তার কারণ তারা এতটাই ভিন্ডিকটিভ, তারা মানুষের গণতান্ত্রিক অধিকারকে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো অবধি সবসময় তারা খর্ব করে থাকেন। তো তাই তারা যেটা তারা করে থাকেন সেটাই লোককে ভাবেন যে কি হয়, আমি যেটা করব সেটাই তো ভাববো যে তুমি করবে। তো তারা সেটা করে বেড়ায় বলেই তারা সেটা ভাবছে। আমরা নিশ্চিত তৃণমূল কংগ্রেস হারবে, এমনিতেই ভোটে হারবে। কেন রাষ্ট্রপতি শাসন লাগাতে আমরা যাব? 3টে নির্বাচন আপনি দেখুন, বিজেপি 38% ভোটে মানে ফিক্সড আছে। তৃণমূল কংগ্রেসকে 2001 থেকে নিয়ে 1998 সালে জন্ম, 2011-তে ক্ষমতায় এসেছিল। এই জাংচার পার করতে গিয়ে কত লড়াই করতে হয়েছিল। ভারতীয় জনতা পার্টি 2019-এ 40%, 21-এ 38% এবং 24-এও 38%। আমরা নিশ্চিত বাংলার মানুষ 2024 এবং 2021-এর পর এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার দেখেছে, যে চুরি দেখেছে, যে কোটি কোটি টাকা দেখেছে পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবীর বাড়ি থেকে, একের পর এক নেতা চুরি দেখেছে, খাদ্যমন্ত্রীকে জেলে যেতে দেখেছে, শিক্ষামন্ত্রীকে জেলে যেতে দেখেছে, বিভিন্ন পর্ষদের চেয়ারম্যানদের জেলে যেতে দেখেছে, আরজিকর কাণ্ড তারা দেখেছে, আরজিকর চুরি দেখেছে, কসবা ল কলেজ দেখেছে, দুর্গাপুর কলেজ দেখেছে। এরপরেও বাংলার মানুষ কেন তৃণমূলকে ভোট দেবে আপনাকে জিজ্ঞাসা করছি। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি তৃণমূলকে ভোট দেবেন এসব দেখার পর? আপনার বাড়ির মেয়ে বাড়ি থেকে যখন বেরিয়ে কলেজে যাচ্ছে, সে যতক্ষণ না ফিরে আসছে আপনি শান্তিতে থাকেন? তো যদি আপনি শান্তিতে না থাকতে পারেন, তাহলে বাংলার বাকি মায়েরা কি করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে? ওই 1500 টাকার বিনিময়ে কি মায়েরা তার কন্যাদের ওই ধরনের ভবিষ্যৎ দেখতে চায়? আরজি করের মতো, কসবা ল কলেজের মতো? আমরা মায়েদের 3000 টাকা দেব, কিন্তু তার সাথে আমরা আইন শৃঙ্খলা ব্যবস্থা দেব, যাতে কোনো মাকে আর কসবা ল কলেজের মতো, আরজি করের মতো ঘটনার ওই সম্মুখীন না হতে হয়। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব বলা চলে সেনাপতি দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন নির্বাচন বা তৃণমূল সর্বোচ্চ স্তর থেকে একটি কথা বলা হচ্ছে বিভিন্ন সময় যে নির্বাচন, তারা বলছেন যে মানুষ তাদের মতামত দিয়ে দিয়েছে, ফলাফলটা শুধু সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গের সমস্ত রকম দুর্নীতির কিংপিনের কাছ থেকে আমাদের কোনো জ্ঞান নেওয়ার দরকার নেই। যেদিন মমতা ব্যানার্জি রাজনীতি থেকে থাকবেন না, ওই ভদ্রলোকের কথা কেউ শুনবে না। তাকে বাংলার মানুষ একজন কারাপশনের কিংপিন হিসেবেই চিহ্নিত করবে। এই অল্প বয়সের পলিটিক্সে সমস্ত রকম কারাপশনের সাথে একজনের নাম জড়িয়ে গেছে, এটা কি ভালো লক্ষণ? আমরা এরকম বলিনি, ওই উদ্ধত দেখানোর মতো আমাদের ক্ষমতা নেই। আমরা তো বাংলার মানুষের কাছে বলছি যে এই নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে সপ্তম যে বেতন কমিশন, তার রিপোর্ট অনুযায়ী সমস্ত সরকারি কর্মচারীদের আমরা স্যালারি দেব এবং এরিয়ার দেব। আমরা 2026 পর্যন্ত যত শূন্য সরকারি পদ আছে সেটাকে বিজ্ঞাপন দিয়ে সেটাকে আমরা ভর্তি করব।
যে পদ মমতা ব্যানার্জি অ্যাবলিশ করেছেন সেগুলোকে আমরা আবার স্ট্যাবলিশ করব। যোগ্যরা চাকরি পাবেন, আইন শৃঙ্খলার ব্যবস্থা হবে, আইন শৃঙ্খলা ঠিক হলে ব্যবসা আসবে, বাণিজ্য বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে। আমরা তো এরকম এক বাংলার কথা চিন্তা করছি। আমরা নিশ্চিত বাংলার যুব সমাজ আমাদের কথা শুনবে এবং আমাদের সরকার হবে 2026 মে মাসে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে, নিশ্চিন্তে থাকতে পারে। নির্বাচনটা মে মাসেই সংগঠিত হবে, মানে এপ্রিলেই সংগঠিত না না, 5ই মে শেষ দিন এই বিধানসভার, 6 মে এর মধ্যে সমস্ত কমপ্লিট করতে হবে, 7 মে নতুন সরকারের দিন, আমি সেই হিসেবে বললাম। আমি একটা প্রশ্ন করবো। আপনি বললেন যে পে কমিশন বসানো হবে এবং স্যালারি পে কমিশন বসানো হবে সেটা বলি। সুপ্রিম কোর্টের রায় যে পে কমিশনের যে বকেয়া টাকা দেওয়ার কথা বলা হয়েছে, আমরা সেটাই বলছি। অমিত শাহজি ঘোষণা করে গেছেন পশ্চিমবঙ্গেও সরকারি কর্মচারীদের যে ন্যায্য পাওনা, সেটা সারা দেশে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেখানে 7th পে কমিশন স্ট্যান্ডার্ড স্যালারি দেওয়া হয়, এই রাজ্যেও সরকারি কর্মচারীরা পাবেন। টাকার ব্যাপারটা কি হবে, যেটা এখন বকেয়া রয়েছে রাজ্যে? আমরা দেবো বলেছি তো, আমরা এরিয়ারও দেবো বলেছি। আমরা তো মমতার মতো মানে সুপ্রিম কোর্টের অর্ডারের পর আমাদের মানে আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে সেটা আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছি না। ধর্মতলায় একদম ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা বলছে এটা আসলে রাজনৈতিক ভয় থেকে নেওয়া সিদ্ধান্ত। আপনি কি সেই যুক্তির সঙ্গে একমত? কেন বসেছেন ধর্না, আমার তো জানা নেই। ধর্না বসার কারণটা কি আমি আপনাকে এত নাম বাদ যাচ্ছে এসআইআর নিয়ে। না, তো উনি তো ঘোষণা করেছেন জজ সাহেবদেরকে দিয়ে যেদিন লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখানো হবে, সেটা যখন যেদিন জজ সাহেবরা ঘোষণা করলেন তিনি বললেন আমাদের নৈতিক জয়। তো নৈতিক জয় যাদের যাদের হয়েছে তারা রাস্তায় বসছে। অ্যাকচুয়ালি আজকে রাস্তায় বসেছেন বাংলার মানুষ, ওনাকে রাস্তায় বসাবে, নিশ্চিত থাকুন, বাংলার মানুষ ওনাদের রাস্তায় বসাবে। ওদের দেখে আমার নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন মনে পড়ে গেল। ধর্ণা মঞ্চে গায়ক সুমন এবং কবি জয় গোস্বামীকে দেখে আবেগতাড়িত হয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? নন্দীগ্রামে মমতা ব্যানার্জি কি করেছিলেন? যখন নন্দীগ্রাম আন্দোলন চলছে মমতা ব্যানার্জি হসপিটালে শুয়েছিলেন। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনি খুঁজুন পুরনো ফুটেজ। নন্দীগ্রাম আন্দোলনে প্রথম যদি কোনো নেতা পৌঁছেছিলেন তার নাম লালকৃষ্ণ আদবানি, সুষমা স্বরাজ, শাহনওয়াজ হুসেন, ধর্মেন্দ্র প্রধান, পরবর্তীকালে জর্জ ফার্নান্ডেজ, দুবার আদবানিজি গেছেন। আর যখন নন্দীগ্রাম আন্দোলন চলছে তখন মমতা ব্যানার্জি হসপিটালে ভর্তি। নন্দীগ্রামের কোনো ক্রেডিট মমতা ব্যানার্জির নয়। নন্দীগ্রামের যদি ক্রেডিট হয় শুভেন্দু অধিকারী এবং তার পরিবার এবং বিজেপি। আমি বলবো রিতেশা, রামকৃষ্ণ সারদা মিশনে রামকৃষ্ণ মিশনে প্রেসিডেন্টের নাম নেই এসআইআর তালিকায়। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে একটা কাগজ দেখাচ্ছে। তো তৃণমূলের বিএলওরা এগুলো ইচ্ছাকৃত ভাবে করেছে যাতে মানুষকে খেপিয়ে তোলা যায়। আমার স্ত্রীকে পাঠিয়েছে, আমি আমার স্ত্রীর সাথে গেছিলাম, সেখানে গ্রাজুয়েশনের সার্টিফিকেট দেওয়ার সময় বলছে না এটা আমরা নেব না, আমার মাধ্যমিকেরটা লাগবে। আমি প্রশ্ন করলাম মাধ্যমিক না পাস করলে কেউ গ্রাজুয়েট হতে পারে? সেখানে তার ডেট অফ বার্থ মেনশন রয়েছে, তার মা বাবার নাম মেনশন রয়েছে, ইন স্পাইট অফ দে হ্যাভ রিফিউজড। আমার বোন, তার 2002 এর ভোটার লিস্টে নাম ছিল, তারপরেও তাকে 2 দিন বিএলও ঘুরিয়েছে যে তো আপনার বাবার আধার কার্ড লাগবে। পরে তাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কোন এখতিয়ারে আপনি চাইছেন? যার ভোটার লিস্টে 2002 এ নাম আছে তার জন্য আপনি শুধু অ্যাড্রেস ট্রান্সফার হয়েছে, তার তার অ্যাড্রেস প্রুফ চাই। তৃণমূল কংগ্রেস সমর্থিত বিএলওরা ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়াকে জটিল করেছেন যাতে মানুষ নির্বাচন কমিশনের উপরে ক্ষেপে যায় এবং যার রাজনৈতিক লাভ তারা তুলতে পারেন। কিন্তু বাংলা মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন, তারা বুঝতে পেরেছেন। তাই তৃণমূল কংগ্রেস এত প্রভোকেশনের সত্ত্বেও সাধারণ মানুষ রাস্তায় নামেন। বেশ অনেক মানুষের হয়রানি হয়েছে, কষ্ট পেয়েছেন। অল ক্রেডিট গোস টু তৃণমূল কংগ্রেস। তারা ইচ্ছাকৃতভাবে, সেটা টুটু বসু হতে পারেন, সেটা সৃঞ্জয় বসু হতে পারেন, সেটা কি বলে নোবেল প্রাপ্ত যিনি অমর্ত্য সেন হতে পারেন, বা আপনি বললেন রামকৃষ্ণ মিশনের স্বামীজি তিনি হতে পারেন, সব কটাই ডেলিভারেটলি
ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেসের বিএলওরা এটা করেছে, যাতে ওই লোকগুলোকে রাস্তায় নামতে হয়, একটা ওপিনিয়ন তৈরি হোক যে নির্বাচন কমিশন এটা করছে। আরে নির্বাচন কমিশনের স্টাফ তারা, তারা সবাই পশ্চিমবঙ্গ সরকারের স্টাফ। বাংলা পশ্চিমবঙ্গ সরকারের স্টাফেরা ইচ্ছাকৃতভাবে এরকম করছে যাতে নির্বাচন কমিশনকে তার উত্তর দিতে হয়। নির্বাচনটা ঠিক কবে ঘোষিত হবে? এখন তো আমরা মার্চ মাসের প্রথম সপ্তাহে পড়লাম কাগজে 9-10 তারিখে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আসছে। তো সেটা স্বাভাবিক প্রক্রিয়া, আমরা দেখেছি যখনই তারা আসেন তার 1 সপ্তাহের মধ্যে ভোট ঘোষণা হয়ে যায়। তো তারা 9-10-এ আসবেন, আশা করা যাক 15, 16, 17, 13, 14, 15, 16, 17-এর মধ্যে হয়তো কোনো একটা দিন ঘোষণা হতে পারে। আমি বলবো এই যে 7 লাখ অমরনাথের যে নাম রয়েছে সেই নামগুলো মীমাংসা কি সম্ভব হবে 15-16 তারিখের মধ্যে? দেখুন, সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা সেখানে আছে, সেখানে ক্যাটাগরিক্যালি অনেক কিছু বলা আছে। তার মধ্যে সবই দায়িত্ব এখন জজ সাহেবদের হাতে। এবার জজ সাহেবরা ঠিক করবেন যে মানুষ ভোটাধিকার পাবে কি পাবে না। আর তো আপনি আপনি বা তৃণমূল কংগ্রেস এটা বলতে পারবেন না যে নির্বাচন কমিশন ভোট নাম কাটছে। এবার নাম কাটা গেলে জজ সাহেবদের হাতে কাটা যাবে, আর তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। রিচেস্টার নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ ডিভিশনে 58 লক্ষ নাম বাদ পড়া নিয়ে রাজ্য সরকারের আপত্তি। এটা কি প্রকৃত ভোটারদের রক্ষা করার একটা চেষ্টা নাকি রাজনৈতিক নয়? আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না, মৃত মানুষের নাম ভোটার লিস্টে রাখতে হবে তার জন্য কি কোনো রাজনৈতিক দল লড়াই করতে পারে? পশ্চিমবঙ্গ থেকে গুজরাট অনেক ছোট রাজ্য, 85 লক্ষ মানুষের নাম বাদ গেছে। আপনি কোনো আন্দোলন, গুজরাট কংগ্রেসের কোনো স্টেটমেন্ট আছে আপনার কাছে? 85 লক্ষ নাম তামিলনাড়ুতে বাদ গেছে। আপনি স্ট্যালিনকে মিছিল করতে দেখেছেন? কেরালায় বিজয়নকে মিছিল করতে দেখেছেন? সমস্ত ক্ষোভ পশ্চিমবঙ্গে কেন? আপনাদের প্রশ্নটা তৃণমূলকে করা উচিত যে আপনাদের ইন্ডি জোটের দল সিপিআইএম কেরালায়, ডিএমকে তামিলনাড়ুতে, তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন তোপ দাগছে না? 22 বছর পরে হঠাৎ করে নির্বাচনের আগে 3 মাসের দেখুন, আমি নির্বাচন কমিশনের প্রতিনিধি নই, তো এর উত্তর নির্বাচন কমিশন দিতে পারবে, এই উত্তর আমার দেওয়ার কোনো এই যুক্তি নেই। প্রশ্নগুলো তারা দিল্লিতে করতে পেরেছিলেন বলে আপনার ধারণা? তৃণমূল নেতৃত্ব দিল্লিতে নির্বাচন কমিশন সেটা তৃণমূল এবং নির্বাচন কমিশন বলতে পারবে, আমি কি করে বলবো বলো? এই যে কারণ আমি তো ওখানে ছিলাম না। ধর্নায় মুখ্যমন্ত্রী বসছেন এই প্রশ্নগুলো তারা করে আসতে পেরেছিলেন? তিনি বুঝতে পেরেছেন আগামী দিনে তাকে রাস্তায় বসতে হবে, ওই জন্য এখন থেকে প্র্যাকটিস শুরু করলেন। যিনি রাস্তায় বসেছেন বা যারা রাস্তায় বসতে চলেছে, কিন্তু আর শেষ একটা প্রশ্ন, আইন শৃঙ্খলার প্রশ্নে যতটা সক্রিয়তা দেখা যায় না ভোটার তালিকায় শুধু এত তৎপরতা কেন নিয়ে প্রশ্ন উঠছে? কার কথা বলছো? তৃণমূল সরকার হচ্ছে। আইন শৃঙ্খলার প্রশ্ন নিয়ে তো তাদের এত তৎপরতা দেখা যায়। এটা আপনিও বুঝতে পারছেন, আর দিদিও বুঝতে পেরেছে। আহ, অমিত শাহ সাম্প্রতিককালে এলেন রাজ্যে এবং তিনি বললেন যে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এটা কি রাজ্যের রাজনীতিতে একটা বড় ইস্যু হতে পারে? তারপর স্বাভাবিকভাবে 1.5 কোটির বেশি হিন্দু শরণার্থীরা ওপার বাংলা থেকে এসেছিলেন ভিটে মাটি ছেড়ে। তো স্বাধীনতার সময় কংগ্রেস তারা প্রতিজ্ঞা করেছিল যদি কেউ পারসিকিউশনে আসে তাদের দায়িত্ব ভারত সরকার নেবে। তো যেটা তারা করে উঠতে পারেনি, নরেন্দ্র মোদী সেটা পুরো করেছেন। 7 দিন, 10 দিন, 15 দিনের অ্যাপ্লিকেশনের মধ্যে আজকে নাগরিকত্ব পাওয়া যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা তো অত্যন্ত আনন্দের বিষয়, তো খুশি হওয়ার বিষয়। যারা এতদিন ভয়ে ভীতিতে লুকিয়ে নিজের দিন কাটাতেন, তারা আজকে হিন্দু, তারা তারা আজকে নাগরিকত্ব পাচ্ছেন। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে আমরা দেখছি একের পর এক খুন, গুলি, বোমা বিস্ফোরণের ঘটনা সামনে আসছে। এটা কি রাজ্যের আইন শৃঙ্খলার একদম অবনতির স্পষ্ট প্রমাণ এবং ইনক্লুডিং আমি বলবো মো ফ্যাক্টরির ঘটনাটাও কি বলবেন? দেখুন, আপনাকে একটা কথা বলা যেতে পারে, আপনি হাওড়ার ঘটনা নিন, দক্ষিণ কলকাতার ঘটনা নিন, একাধিক জায়গায় যত ঘটনা, যত শুট আউট, যত মারামারি, যত থানা ঘেরাও, পুলিশ পেটানোর ঘটনা, সব ঘটনার সাথে তৃণমূলের নাম কেন জড়ায়? কলকাতা সহ পশ্চিমবঙ্গে যেখানে যে ঘটনাই ঘটুক না কেন, তাতে তৃণমূল কংগ্রেসেরই নাম কেন আসে? কারণ তারা জানে আমরা যতই স্বেচ্ছাচারিতা চালাই না কেন, পুলিশ আমাদের কিছু করবে না, কারণ সরকারটা আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেই কি দায়টা বেশি বর্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে একদম সরাসরি? 100% মুখ্যমন্ত্রীর উপরে বর্তায়, কারণ উনি যে কোনো ঘটনার দায়িত্ব নেন না। যে যখনই কোনো একটা ঘটনা ঘটে উনি বহিরাগত তত্ত্ব দাঁড় করান। আর আজ পর্যন্ত একটা বহিরাগতকে কোনো একটি ঘটনার জন্য অ্যারেস্ট করে লজিক্যাল কনক্লুশনে তিনি পৌঁছে দিতে পেরেছেন?
আমায় বলুন আপনি। সেই ইসলামপুরের ছাত্র হত্যা বা সোনারপুরের ঘটনা, অন্তত 50টা ঘটনা আমি আপনাকে বলতে পারি। বলছি যে তারা ক্ষমতায় এলে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা শক্ত করবে, এই দাবি কতটা বাস্তবসম্মত? যোগীরাজ দেখুন, আসাম, আসাম আর একটা পার্শ্ববর্তী রাজ্য আসাম, আর একটু দূরে গেলেই উত্তরপ্রদেশ, উত্তর আপনারা পেয়ে যাবেন। নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, রাজ্য সরকার কি যথেষ্ট জবাবদিহি করছে? সম্পূর্ণ ব্যর্থ। আমরাই একমাত্র রাজ্য আইন শৃঙ্খলা ঠিকঠাক ভাবে চালাতে পারবো। আমি বলবো এই যে আইন শৃঙ্খলা নিয়ে এত অভিযোগের মাঝেও কি সরকার সমস্যাকে অস্বীকার করছে? এটা অস্বীকারের সরকার। যে কোনো ঘটনা ঘটুক না কেন, অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার, দায় এড়িয়ে এড়িয়ে যাওয়ার সরকার। মহিলাদের নিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে বিজেপি প্রতিশ্রুতি, এগুলো কি বাস্তবে কার্যকর করা সম্ভব এ রাজ্যের বর্তমান অবস্থা? আপনি আসামে যান, একটা স্টোরি করুন, 2-3 দিন কাটিয়ে আসুন, তাহলেই বুঝতে পারবেন যে বিজেপি যেটা বলছে সেটা করাটা কতটা সম্ভব। বাংলার চেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতি ছিল আসামের। 10 বছরে পরিস্থিতি বদলেছে। 15ই মের পরে পশ্চিমবঙ্গে একই চিত্র আপনারা দেখতে পাবেন।